আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি পড়াবো উদ্ভিদ বিজ্ঞান অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক তো রেপ্লিকেশন। তোমরা অনেকেই জানো, যারা পড়েছো তারা জানো যে এই টপিকটা অনেক কঠিন। আশা করি আজকে ক্লাসের পরে তোমার কাছে এই টপিকটা আর কঠিন তো লাগবে না। তো দেখো, ক্লাসটা যাতে আমি খুব কম সময়ে শেষ করতে পারি তার জন্য কিছু রুলস আছে। তুমি ক্লাসটা শুরু করার পরে দেখবে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমার এই চ্যাপ্টারের এই টপিকের পিডিএফটা আছে। তুমি পিডিএফটা ডাউনলোড করে সাথে রেখে দেন যদি তুমি ক্লাসটা করো তাহলে তুমি ইজিলি রিটেন এবং এমসিকিউটা কভার তো দিতে পারবে। দেখো, এই ক্লাসটা বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন বোথ স্টুডেন্টের জন্যই লাগবে, এবং তোমরা যারা দুই ভার্সনের স্টুডেন্টরা এই ক্লাসটা থেকে ইজিলি টপিকটা বুঝতে পারবে। তাহলে আসো, আমরা সবাই জানি এই রেপ্লিকেশনটা হচ্ছে যে দেখো ডিএনএ, তোমরা আমার আগের ক্লাসগুলো দেখলে ডিএনএ ব্যাপারে কমপ্লিট আইডিয়া পাবে। ডিএনএ থেকে ডিএনএ মেক করার যে প্রসেস, এটার নাম হচ্ছে রেপ্লিকেশন। আমরা জাস্ট সিম্পলি যদি তোমাকে তো ডেসক্রাইব করি, ধরো এইটা যদি একটা ডিএনএ হয়, হ্যাঁ, দেখো এটা থেকে তুমি যদি আরো নিউলি দুইটা ডিএনএ মেক করতে পারো, ওটার নামই হচ্ছে তো রেপ্লিকেশন। এখন দেখো, এটার জন্য কিছু সিস্টেম আছে, কয়েকটা প্রস্তাবনা বা অনুকল্প আছে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা বুঝবো যে ডিএনএ রেপ্লিকেশনটা আমরা কিভাবে পড়লে আমাদের জন্য বেস্ট হবে এবং কোন মেথডটা ইউজ হচ্ছে বেশি। তাহলে হচ্ছে মোটামুটি এই রেপ্লিকেশনের তিনটা অনুকল্প আছে। তাহলে আসো আমরা প্রত্যেকটা একটু আগে দেখি। দেখো, এখানের মধ্যে আছে অর্ধ সংরক্ষণশীল, তারপর আছে হচ্ছে সংরক্ষণশীল, তারপর আছে বিচ্ছুরণশীল। আচ্ছা, তোমাকে আমি বলি একদম ইন শর্টে আমি বলছি, সংরক্ষণশীলটা হচ্ছে, দেখো তুমি একটা ডিএনএ তো নিলা, এটা থেকে তুমি সম্পূর্ণভাবে দুই ভাগ করবে। নেক্সট দেখো, এই যে একটা স্ট্র্যান্ডের সাথে আরেকটা নিউলি স্ট্র্যান্ড তো মেক হবে, এটার সাথে আরেকটা নিউ স্ট্র্যান্ড আসবে। ফাইনালি এই ব্ল্যাক কালারের যে ডিএনএটা সেটা কমপ্লিটলি আলাদা হবে এবং রেড পোর্শনটা সেটাও কমপ্লিটলি আলাদা হবে। তাহলে তুমি দেখো এখানে নিচ ডিএনএ তুমি পাচ্ছ হচ্ছে একটা, কারণ এই যে দেখো ব্ল্যাক কালার যেটা দ্বারা আমি মার্ক করলাম, এই ডিএনএটা ফুললি ইনট্যাক্ট আছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি সংরক্ষণশীল, বা যদি আমি ইংলিশে বলি এটাকে বলা হয় কনজারভেটিভ। এটার নাম কি? কনজারভেটিভ মেথড। কারণ কি, এটাতে প্রথম ডিএনএটা মানে যেটা আমাদের মাদার ডিএনএ ছিল সেটা কমপ্লিটলি রিজার্ভ আছে, কনজার্ভ করা হয়েছে, এবং বাংলায় যদি আমি বলি এটা কমপ্লিটলি সংরক্ষণ করা হয়েছে। এখন দেখো, আমি তোমাকে অর্ধ সংরক্ষণশীলটা একটু বোঝাই। তুমি দেখো সেম আমি একটা ডিএনএ তো নিচ্ছি, এটা থেকে আমি আবার ডিভাইড করে প্যারালেলি আমি এখান থেকে হচ্ছে নিউলি দুইটা ডিএনএ মেক করলাম। তো তুমি দেখো এখানে কিন্তু এখানেই সংরক্ষণশীল বা এটা হচ্ছে সেমি কনজারভেটিভ। এটার নাম কি? সেমি কনজারভেটিভ। সো দেখো এটার নাম সেমি কনজারভেটিভ কেন বা অর্ধ সংরক্ষণশীল কেন? কারণ তুমি দেখো এখানে ফাইনালি তুমি যে ডিএনএটা পাচ্ছ সেখানের মধ্যে প্রথম ডিএনএটার হাফ স্টিল ইনট্যাক্ট আছে। তাহলে যেহেতু অর্ধেক আমি এখানে সংরক্ষণ করে নতুন করে দুইটা ডিএনএ আমি পাচ্ছি, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে অর্ধ সংরক্ষণশীল মেথড বা সেমি কনজারভেটিভ পাথওয়ে অর মেথড। তাহলে তুমি আমাকে বলো এই দুইটা মেথডের মধ্যে কোনটা বেশি বেনিফিটেড? কারণ তুমি দেখো এখানে তুমি একটা ডিএনএ পাচ্ছ, বাট এখানে তুমি দুইটা ডিএনএ পাচ্ছ। দ্যাট মিনস আমাদের জন্য অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভটা হচ্ছে বেশি লাভজনক। সো সায়েন্টিস্টরা ফাইনালি সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীলটাকে মেন হিসেবে ধরে নেয়।
আরেকটা আছে, ওটার নাম হচ্ছে বিচ্ছুরণশীল বা ডিসপারসিভ। এটার নাম হচ্ছে ডিসপারসিভ। আচ্ছা, আমি যদি দেখুন ডিসপারসিভটা বোঝাই, ধরো এটা হচ্ছে একটা কমপ্লিট ডিএনএ। এই ডিএনএটাকে যদি তুমি ডিভাইড করো, লাইক এটার এক একটা পোর্শন, এক একটা পার্ট এরকম ভাবে আলাদা হয়। নেক্সট এটার মধ্যে নিউলি কিছু বডি পার্টস আসে, দেখছো? দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ডিসপারসিভ। মানে দেখো এই ডিএনএ কিছু কিছু পার্ট এটার মধ্যে নিউ ডিএনএ এর মধ্যে আছে। সো আমরা একটা কমপ্লিট ডিএনএ পাচ্ছি, অনলি একটা পাচ্ছি, এবং এইটাকেও অ্যাকচুয়ালি পরবর্তী ডিনাই করা হয়েছে, শুধুমাত্র নেওয়া হয়েছে সেমি কনজারভেটিভ পাথওয়েটাকে। তোমরা যদি কোনো জিনিস না বোঝো, ভিডিওটাকে রিপিট করে বারবার দেখবে, আশা করি রেপ্লিকেশনের 3টা পাথওয়ে তোমরা পারবে। এখন দেখো আমাদের নেক্সট স্টেপ। তুমি যখন রেপ্লিকেশন প্রসেসটা পড়তে যাবে ফর দ্য ফার্স্ট টাইম, তোমাকে জানতে হবে এখানে কি কি কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস লাগে। তুমি যখন রিটেনে লিখবে, আমার ওই শিটের মধ্যে তুমি দেখবে যে কিভাবে সবকিছু অ্যারেঞ্জ করা আছে। দেখো, ধরো তুমি যখন একটা প্রসেস মেক করতে যাবে, তোমার কিছু প্রিপারেশন লাগবে, কিছু এলিমেন্টস লাগবে যেটা তোমাকে এই রেপ্লিকেশনটা করতে হেল্প করবে। ফার্স্ট অফ অল তোমার এখানে যেটা লাগবে ওটা হচ্ছে ছাঁচ লাগবে বা এটা টেমপ্লেট লাগবে। দেখো টেমপ্লেট বা ছাঁচ জিনিসটা আমি যখন প্রসেসে যাব তখন তুমি ডিটেলসে বুঝবে। আমি যদি এখন ইন শর্টে বলি, টেমপ্লেটটা হচ্ছে, ধরো যে দেখবা পিঠা বানানোর জন্য অনেক সময় ছাঁচ ইউজ করে, মানে একটা ছাঁচ এভাবে সেটেল থাকে যাতে ওই ডিজাইনটা খুব ভালোভাবে হয়, একদম সেম হয়, মানে তুমি যেটা এক্সপেক্ট করছো সেটা যাতে তুমি প্রপারলি পাও, দ্যাট ইজ ছাঁচ বা টেমপ্লেট। এবং এখানে দেখো তুমি যখন একটা প্রসেস মেনটেন করবে, প্রসেস মেক করবে, সেখানে হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড ট্রাইফসফেট, দ্যাট মিনস এগুলো হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড ট্রাইফসফেট, যেখান থেকে তুমি অনেক এটিপি বা এনার্জি বা তুমি শক্তি পাবে। এবং এখানে কিছু এনজাইম থাকে। দেখো আমি এনজাইমের নামগুলো জাস্ট বলছি, তুমি যখন প্রসেসে যাবা তখন তুমি এমনিতে এনজাইমের নামগুলো মেমোরাইজ করতে পারবে। হেলিকেস, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, গাইরেস, টপোআইসোমারেস, ডিএনএ পলিমারেজেস। দেখো ডিএনএ পলিমারেজেসের মধ্যে ভাগ আছে, ডিভাইডেশন আছে 1, 2 এবং হচ্ছে 3। এবং আরেকটা আছে মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম ফর রেপ্লিকেশন, দ্যাট ইজ আরএনএ প্রাইমেস। তাহলে আমি আরেকবার বলি, তোমার কিছু র ম্যাটেরিয়ালস লাগবে, একটা টেমপ্লেট লাগবে। টেমপ্লেট অ্যাকচুয়ালি দুইটা হবে, many nucleotide triphosphate or ATP and some enzyme, helicase, SSBP, gyrase, topoisomerase, DNA polymerases and হচ্ছে RNA primase। দেখো এটা DNA polymerases, দ্যাটস ওয়াই ওটার পার্টস হচ্ছে 3টা, মানে 3 টাইপস DNA polymerase আছে। তুমি দেখো ম্যাক্সিমাম এনজাইমের নামের শেষে এস আছে, আমরা বিভিন্ন ক্লাসে আমি বলি, দ্যাটস দ্য বায়োলজি গ্রামার। তুমি দেখবা মোর দেন 95% এনজাইম ইন বায়োলজি বুক অল আর লাস্ট পার্টে এস পাবা, AAC। তুমি যদি কার্বোহাইড্রেট থিঙ্কিং করো তখন তুমি পাবো হচ্ছে ওস, দেখো গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। ওকে, সো দেখো রেপ্লিকেশন প্রথমে আমরা টাইপস পড়লাম, নাও আমি পড়লাম হচ্ছে র মেটেরিয়ালস, দেন আমি তোমাদেরকে দেখাবো যে তুমি কিভাবে রেপ্লিকেশন প্রসেসটা হয়। সেটা অ্যাকচুয়ালি 3টা প্রসেসে হয়, আমরা এখন সেটা তোমরা এখন দেখো। এখানে আমি পড়াবো যে রেপ্লিকেশনের মেইন 3টা স্টেপ কি কি। তুমি প্রথমে যে কাজটা করবে, রেপ্লিকেশনের জন্য আমরা ডিএনএ, এই যে দেখো ডিএনএ হচ্ছে এরকম ডাবল হেলিক্স বা 2টা স্ট্র্যান্ড থাকে। আমি এখন ডিএনএ প্রোটোকল মেনটেন করে আঁকবো না, বোঝানোর জন্য আমি আঁকবো। তোমার কাজ হবে এই যে দেখো সিম্পলি এই যে প্রত্যেকটা প্যাচ এবং হচ্ছে এখানে যে হাইড্রোজেন বন্ডসগুলো আছে সেগুলাকে, এই যে হাইড্রোজেন বন্ডসগুলো আছে এগুলাকে ডিভাইড করে এরকম একটা পোর্শন তো মেক করা। দেখো দিস ইজ কল্ড স্ট্র্যান্ড পৃথকীকরণ। তুমি জাস্ট 2টা পোর্শনকে আলাদা করবে। নেক্সট টাইম তুমি হচ্ছে অল্টারনেটিভ যে স্ট্র্যান্ডটা আছে, মানে এখানের মধ্যে একটা নিউ স্ট্র্যান্ড তো মেক করবে, এখানে একটা মেক করবে। দ্যাটস ওয়াই এরা ফিউচারে তারা দেখতে এরকম একটা ডিএনএতে পরিণত হবে। ফাইনালি তুমি দেখবে তুমি যে কাজগুলো করেছো সেগুলোর মধ্যে কোনো ধরনের ভুল আছে কিনা, দ্যাট ইজ কল্ড প্রুফ রিডিং। ওকে, তাহলে আমার টার্গেট হচ্ছে 3টা। আমি স্ট্র্যান্ডটাকে পৃথক করব, একটা এক্সট্রা বা সম্পূরক নতুন স্ট্র্যান্ড বানাবো, দেন ডিএনএটা বানানোর পর আমি দেখবো সেখানে কোনো ধরনের ভুল আছে কিনা। তাহলে আসো আমরা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ইলাবোরেটলি পড়ার চেষ্টা করি। তোমরা আবারও বলছি নোটটা সামনে রাখবে,
এর চাইতে সহজভাবে রেপ্লিকেশন পড়া যাবে না। আসো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্ট্র্যান্ডটা পৃথকীকরণ। দেখো এখানের মধ্যে আমরা যে কাজটা করব, আমি বলি ধরো এই বোর্ডের মধ্যে ধরো পুরাটা জায়গায় এরকম করে একটা ডিএনএ আছে, ধরো এটা আনলিমিটেড। এই যে আমি যে ডিএনএটাকে আমি টার্গেট করলাম, আমি কিন্তু ডিএনএটা প্রোটোকল মেনটেন করে আঁকিনি, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি। তোমরা এই ডিএনএ রেপ্লিকেশনের ছবি আঁকার জন্য আমার কমেন্ট বক্সে দেওয়া বোটানি আবুল হাসান স্যারের বইয়ের একটা ছবি আছে, ওইটা আঁকবে। দেখো প্রথম কাজ হচ্ছে আমি যে কাজটা করব, দেখো ধরো এখানের মধ্যে এই যে এখানে এ টি 5টা করে থাকার কথা, আমি খুব কম দিচ্ছি, এ টি জি সি টি সি, তাই দেখো জি সি সিজি এটি, তারপর হচ্ছে ধরো হচ্ছে তোমার সিজি, এগুলা বিভিন্ন টাইপসের অনেক কিছুই আছে। ওকে, আমরা জানি প্রত্যেকটা ডিএনএ এর মধ্যে হচ্ছে এরকম ডাবল হাইড্রোজেন বন্ডগুলো বা নাইট্রোজেন বেসগুলো এভাবে থাকবে। তো আমাদের প্রথম যে কাজটা হবে ওটা হচ্ছে হেলিকেজ এনজাইম দিয়ে, দেখো হেলিকেজ এনজাইম দিয়ে হচ্ছে আমি এই যে ডিএনএ এর এই প্যাচগুলা এবং হচ্ছে হাইড্রোজেন বন্ডগুলাকে আমি ডিভাইড করব। দ্যাট মিন্স আমার কাজ হচ্ছে আমি স্ট্র্যান্ডটাকে পৃথক করব। আচ্ছা, এই যে দেখো আমি হচ্ছে ওই হেলিকেজ এনজাইম দিয়ে যে প্যাচ এবং এই যে এখানের মধ্যে যে বন্ডগুলো আছে সবগুলো আমি ওপেন করলাম। তাহলে দেখো এই যে যখন আমি এভাবে প্যাচটা খুলে ফেলবো তখন এটা দেখতে কিরকম হবে। আচ্ছা আসো, তার আগে আমি বলি এখানে একটা স্পেশাল পয়েন্ট আছে, এখানে একটা অরি নামক একটা পয়েন্ট আছে। অরি মিনস হচ্ছে তুমি ডিএনএ যে জায়গাটা থেকে স্ট্রেন দুটাকে আলাদা করার চেষ্টা করবে সেই জায়গাটার নাম হচ্ছে অরি। তাহলে হেলিকেজ এনজাইম দিয়ে অরি পয়েন্টে তুমি ডিএনএটাকে স্পাইরাল বা প্যাচ গ্রুপগুলোকে প্যাচ এবং হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ডের যে জায়গায় আছে সেই জায়গায় বরাবর তুমি ডিএনএটাকে 2 ভাগে ভাগ করে ফেলবে। তাহলে তোমার দুইটা স্ট্র্যান্ডটা কমপ্লিটলি মেক হয়ে যাবে। দেখো আমি যদি এখন এটাকে এই যে এখানে দেন হচ্ছে বন্ডগুলো দেন এখানে যদি আমি ডিভাইড করি তাহলে দেখো ডিএনএটা দেখতে কেমন হয়। দেখো আমি জাস্ট এই যে দেখো সিম্পলি এই যে এরকম 2টা ভাগে ভাগ হয়ে যাবে। তো এখন তুমি দেখো এখানে কিন্তু ধরো এটা হচ্ছে এ, এটা টি, আমি খুব কম তো নিচ্ছি, তুমি আরেকটু বেশি করে নেবে তাহলে হচ্ছে তোমার ছবিটা ভালো আসবে। দেখো এ যেহেতু এখানে তাহলে এখানে টি আসবে, এখানে টি যেহেতু এখানে তাহলে এ আসবে, জি যেহেতু এখানে তাহলে সি আসবে, সি যেহেতু এখানে তাহলে জি আসবে। তাহলে দেখো এই যে এগুলা প্রত্যেকটা এরকম করে এই যে প্রত্যেকটা বন্ড কিন্তু আছে, তারা এখন খুলে গেছে। হ্যাঁ, এখানের মধ্যে যে বন্ডগুলো আছে সেই হাইড্রোজেন বন্ড, ধরো এই যে ডাবল বন্ড, দ্যাটস দ্য ট্রিপল বন্ড, হ্যাঁ এগুলো একটাও কিন্তু এখন নাই, ওগুলো আমরা হেলিকেজ এনজাইম দিয়ে ওপেন করে ফেলছি। দেন দেখো এখন এই এসএসবিপি এবং গাইরেস এই দুইটার কাজ একই রকম। এসএসবিপি যে কাজটা করে, তুমি যখন ধরো তুমি একটা হেলিকেজ এনজাইম তুমি আস্তে আস্তে করে ডিএনএটাকে খুলে তো যাচ্ছ, কিন্তু এই পরের দিক থেকে পেছন দিক থেকে আবার এই যে ডিএনএটা সে হাইড্রোজেন বন্ডগুলা এবং ওখানে যে প্যাচটা আছে সেটা কিন্তু পুনরায় জোড়া লেগে যেতে পারে। তখন এই যে ডিএনএর যে হাইড্রোজেন বন্ডগুলা সেইটাকে রিপিটেডলি জয়েন্ট ফর্ম করতে যে দেয় না ওটা হচ্ছে টপো আইসোমারেজ এনজাইম। দেখো সে হচ্ছে হাইড্রোজেন বন্ডটাকে জয়েন্ট ফর্ম করতে দেয় না। দ্যাট মিনস এই যে তুমি যখন এই সামনের দিকে হেলিকেজ এনজাইম দিয়ে ডিএনএকে ডিভাইড করতেছো তখন পিছন দিক থেকে হাইড্রোজেন বন্ডগুলোকে জয়েন হতে দেয় না হচ্ছে টপো আইসোমারেজ এনজাইম। আর এই যে ডিএনএর যে হচ্ছে তোমার যে প্যাচটা আছে সেই প্যাচটাকে কখনোই তোমার হচ্ছে জয়েন্ট ফর্ম করতে দেয় না, যে তার নাম হচ্ছে এসএসবিপি। আমাদের প্রোক্যারিওটিক সেলে এই কাজটা করে হচ্ছে গাইরেজ এনজাইম। আমি আরেকবার বলি, হেলিকেজ এনজাইম ডিএনএ এর হাইড্রোজেন বন্ড এবং প্যাচটাকে খুলে ফেলবে। এসএসবিপি সেই রিপিটেডলি প্যাচ হতে দিবে না। প্রোক্যারিওটিক সেলে এই কাজটা করে গাইরেজ এনজাইম, টপো আইসোমারেজ হাইড্রোজেন বন্ডগুলোকে রিজয়েন হতে দেয় না। ফাইনালি স্ট্র্যান্ড পৃথকীকরণ বা স্ট্র্যান্ড ডিভাইডেশন ফেজে যে কাজটা হয়, এই যে একটা স্ট্রাকচার মেক হয়েছে এটাকে বলা হয় ওয়াই শেপ রেপ্লিকেশন ফর্ক। তুমি দেখো এটা দেখতে ওয়াই এর মতো এবং এখানে কিছু কাটা চামচের মতো কিছু স্পেস আছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক।
তাহলে দেখো স্ট্র্যান্ড পৃথকীকরণ হেলিকেজ এনজাইম দিয়ে তুমি জয়েন্টগুলোকে ভাঙবে এবং ডিভাইডেশন করবে। এসএসবিপি প্যাচগুলোকে পুনরায় হতে দিবে না। প্রোক্যারিওটিক বা আদিকোষে এই কাজটা করবে গাইরেজ এনজাইম। টপো আইসোমারেজ হাইড্রোজেন বন্ডগুলোকে রিজয়েন হতে প্রোহিবিট করবে। ফাইনালি আমরা এখানে একটা রেপ্লিকেশন ফর্ক পাবো, এটা হচ্ছে ওয়াই শেপ। নেক্সট স্টেজ হচ্ছে আমি অল্টারনেটিভ স্ট্র্যান্ড, দ্যাট মিনস আমি এখানে একটা নিউ স্ট্র্যান্ড মেক করব। দেখো যে এইখানে আমি একটা নিউ স্ট্র্যান্ড তো মেক করব, এখানে আরেকটা নিউ স্ট্র্যান্ড আমি মেক করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। তোমরা ফার্স্ট পয়েন্টটা নোট থেকে ভালোভাবে দেখবে, দেন সেকেন্ড পয়েন্ট আসবে। এখানে এটা একটু ইলাবোরেটিভ এবং এটাই হচ্ছে মেন। তুমি যদি এটা বোঝো তাহলে প্রুফ রিডিং পড়তে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা অল্টারনেটিভ স্ট্র্যান্ড বা সম্পূরক স্ট্র্যান্ডটা মেক করব। দেখো এটার জন্য আমাদের কিছু এনজাইমের তো হেল্প লাগবে। দেখো ফার্স্ট অফ অল এখানে যারা বেশি ম্যাক্সিমাম রোল প্লে করে হচ্ছে আরএনএ প্রাইমেস এবং ডিএনএ পলিমারেজেস এনজাইম। দেখো এখানে আমাদের ফাংশন হচ্ছে আমরা জাস্ট নিউ একটা এইটার একে টেমপ্লেট বা ছাঁচ হিসাবে ইউজ করে, মানে দেখো এইটা একটা টেমপ্লেট, এইটা একটা টেমপ্লেট, এটাকে টেমপ্লেট হিসাবে ইউজ করে নিউ একটা ডিএনএ নিউ একটা স্ট্র্যান্ড মেক করব। আচ্ছা দেখো আমি যদি ধরি এটা হচ্ছে একটা ডিএনএ 3' সাইট, এটা হচ্ছে একটা 5' সাইট। সো আমি 3' 5'কে টেমপ্লেট হিসাবে ইউজ করে আমি একটা স্ট্র্যান্ড মেক করব যেটা ওয়ান সাইড হবে 5' এন্ড অ্যানাদার সাইড হবে 3'। ওকে ডান। তাহলে দেখো আমার টার্গেট হচ্ছে আমি হচ্ছে 3' 5'কে টেমপ্লেট হিসেবে ইউজ করে একটা 5' 3' নিউ স্ট্র্যান্ড মেক করব। সেটার জন্য আমি যার হেল্প নিব তার নাম হচ্ছে আরএনএ প্রাইমেস এনজাইম। দেখো আমি একটা কথা ক্লিয়ারলি বলে রাখি, ডিএনএ যখন নিজের রেপ্লিকেশন করে সে আরএনএ এর হেল্প নেয়, কিন্তু আরএনএ যখন নিজের ট্রান্সক্রিপশন করে নিউ আরএনএ মেক করে তখন সে কোনোভাবে ডিএনএ এর হেল্প নেয় না। তো দেখো ডিএনএ রেপ্লিকেশনের সময় আরএনএ আসতেছে, দ্যাট মিনস আমি তোমাদেরকে একটা কথা বিভিন্ন ক্লাসে বলেছি, ডিএনএ হচ্ছে বস, আরএনএ হচ্ছে তার আন্ডারে কাজ করে। একটা এমসিকিউ আসে, ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকুল আর আরএনএ কে বলা হয় ওয়ার্কার মলিকুল। এটা মাথায় রাখবে, এটা এমসিকিউতে আসে। দেখো এখন এই আরএনএ প্রাইমেসটা হচ্ছে এমন একটা এনজাইম, এটার ভিতরে 10টা থেকে 60টা 10 to 60 নিউক্লিওটাইড থাকে। কি থাকে? এটার মধ্যে 10 থেকে 60টা নিউক্লিওটাইড থাকবে। নিউক্লিওটাইড তোমরা যারা আগের ক্লাসগুলো করবে বা অনেকেই জানো নিউক্লিওটাইড জিনিসটা অ্যাকচুয়ালি কি। নিউক্লিওটাইড হচ্ছে আমরা জানি একটা ডিএনএ তৈরি হয় 5 কার্বন রাইবোজ সুগার, নাইট্রোজেন বেজেস অ্যান্ড ফসফরিক অ্যাসিড দিয়ে, এই 3টা জিনিসকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। সো দেখো ধরো আমি নিজে হচ্ছে আরএনএ প্রাইমেজ এনজাইম, আমার কাছে আমার বডিতে 10 to 60 10 থেকে 60টা নিউক্লিওটাইড আছে। নিউক্লিওটাইড মিনস হচ্ছে তোমাকে আমি একটু দেখাই আগে। ধরো এই যে এখানে হচ্ছে অ্যাডেনিন, আমি ধরো আগে ফুল স্ট্র্যান্ডটা আমি এই স্ট্র্যান্ডটা আমি তো মেক করব। এখন ধরো আমি যদি স্ট্র্যান্ডে মেক করতে চাই তাহলে দেখো এর এগেইনস্টে আমার এখানে টিকে লাগবে। তার মানে আমি টিটা পাবো কোত্থেকে? টিটা হচ্ছে একটা থায়ামিন নিউক্লিওটাইড। তার মানে যে নিউক্লিওটাইডের নাইট্রোজেন বেসটা হচ্ছে থায়ামিন, সেটাকে আমরা বলবো থায়ামিন নিউক্লিওটাইড। আরএনএ প্রাইমেজ বা আমার কাছে এই থায়ামিন নিউক্লিওটাইডটা আছে। সো আমি এই 5' সাইটে এসে হাঁটতে হাঁটতে একটা করে থায়ামিন এখানে আমি বসাবো। অ্যাগেন এট দ্য সেম টাইম এইখানের মধ্যে আমি বসাবো হচ্ছে অ্যাডেনিন। At the same time আমি এখানে বসাবো হচ্ছে সাইটোসিন নিউক্লিওটাইড। At the same time আমি আস্তে আস্তে এখানে জি বা গুয়ানোসিন নিউক্লিওটাইডটাকে আমি বসাবো। তাহলে দেখো এই যে আমি হচ্ছে আরএনএ প্রাইমেজ, আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটা একটা করে এখানে প্রত্যেকটা নিউক্লিওটাইডকে আমি বসিয়ে দিলাম। তাহলে দেখো ইজিলি হচ্ছে আমার 5' 3' স্ট্র্যান্ডটা মেক হচ্ছে। এখানে একটু কথা আছে, দেখো যখন তুমি 3' 5' টেমপ্লেটকে ফলো করে 5' 3' নিউ স্ট্র্যান্ড মেক করবা তখন কিন্তু এই যে এই সাইডে যেটা আছে দেখো এটা যদি 3' 5' হয় তাহলে এটা হবে 5' 3'। দেখো এই 5' 3' কে ফলো করে নিশ্চয়ই তোমাকে আরেকটা 3' উল্টা হবে, এটা হবে 3' 5' হবে, এটা তোমাকে মেক করতে হবে।
তুমি ওয়ান সাইড একটা মেক করছো কিন্তু এটা মেক হচ্ছে না, তাহলে কিন্তু প্রসেসটা কন্টিনিউশন হবে না। তাহলে দেখো আমি আরেকটু পিছিয়ে যাই, ধরো আমি এগুলো এখনো মেক করি না, মানে আরএনএ পলিমারেজ আস্তে আস্তে একটা একটা করে করে নিউক্লিওটাইড তার কাছ থেকে দিয়ে সে নতুন স্ট্র্যান্ডটা মেক করছে। তখন এই যে ডিএনএ পলিমারেজ 3 সে এসে আরএনএ পলিমারেজকে বলবে যে ভাই তুমি তো একটা স্ট্র্যান্ড বানাইতেছো, তুমি আমাকে কিছু নিউক্লিওটাইড ধার দাও। তখন আরএনএ পলিমারেজ আর ডিএনএ পলিমারেজ 3, আই রিপিট ডিএনএ পলিমারেজ 3, সে ওখান থেকে আরএনএ প্রাইমেজ থেকে কিছু নিউক্লিওটাইড ধার নিয়ে সে মনে করো এখানে গিয়ে ধার নিল, ধার নিয়ে সে পুনরায় ব্যাক করে এসে এখানে মনে করো টি এর জায়গায় এ বসবে, এর জায়গায় টি বসবে, সে আস্তে আস্তে এগুলো বসায় বসায় সামনের দিকে যাবে। দেখো আমি একটা কথা ক্লিয়ারলি বলছি, কান খুলে শোনো। ডিএনএ পলিমারেজ 3 যখন এই স্ট্র্যান্ডে কাজ করবে, দেখো সে একবার কি করে, সে দৌড় দিয়ে ওর কাছে যায়, নিউক্লিওটাইড গুলোকে নেয়, নিয়ে আবার সে আসে, এসে একটা একটা করে তো লাগায়, আবার সে দৌড় দেয়, আবার সে আসে। তার মানে দেখো তাকে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হচ্ছে, সে ওইখানে যাচ্ছে আবার ব্যাক করছে। ফলে এই যে এই স্ট্র্যান্ডটা মানে এইটা যত বেশি আগায় থাকতেছে সে কিন্তু অত বেশি আগায় থাকতে পারতেছে না, সে অলওয়েজ পিছায় থাকে। যেহেতু 5 প্রাইম 3 প্রাইম স্ট্র্যান্ডটা এগিয়ে থাকে, সো আমরা তাকে বলি লিডিং স্ট্র্যান্ড, মানে সে আগে আছে, দ্যাট মিনস তার নাম হচ্ছে লিডিং স্ট্র্যান্ড বা লিডিং সূত্র। আর যেহেতু পিছায় আছে এর নাম হচ্ছে ল্যাগিং সূত্র। তোমরা শীটের মধ্যে সবকিছু পাবে, ওখানে পড়বা। দেন দেখো তাহলে আরএনএ পলিপ্রাইমেজ এনজাইমটা 5 প্রাইম 3 প্রাইম স্ট্র্যান্ডটাকে মেক করতেছে, যেহেতু সে আগে যাচ্ছে, কুইকলি যাচ্ছে, সেহেতু তার নাম হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। আর যেহেতু এই পিছন পিছন পড়ে যাচ্ছে তার নাম হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। আবারও বলছি, এই স্ট্র্যান্ডটা মেক করতে হেল্প করছে ডিএনএ আরএনএ প্রাইমেজ, আর এই স্ট্র্যান্ডটা মেক করতে যে হেল্প করছে তার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। ওকে, দেখো তাহলে এখানে আমি ধরো আরএনএ প্রাইমেজ জি এর জায়গায় সি, সি এর জায়গায় জি, সে সবকিছু মেক করে ফেললো। দেখো এট দ্য সেম টাইম ডিএনএ পলিমারেজ 3 এসে সেও এখানে ধরো টি এর জায়গায় এ, এর জায়গায় টি, সি এর জি এর জায়গায় সি সে মেক করেছে। মোটামুটি অলমোস্ট দুইটা স্ট্র্যান্ড আমাদের মেক করা শেষ। এখন এখানে একটা প্রবলেম হয় ছোট্ট, যেহেতু ডিএনএ পলিমারেজ 3টা খুব দ্রুত দৌড়ে এসে সে তার কাজটা কমপ্লিট করার ট্রাই করে, দ্রুত কাজ করার কারণে সে অনেক কিছু মিস করে যায়। সে কি মিস করে, সে কিছু নাইট্রোজেন বেসকে সে ভালোভাবে পোর্ট করতে পারে না। ধরো এখানে আছে 4টা, কিন্তু সে এখানে একটা মিস করছে। এই মিস করা প্রোডাক্টটাকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এই ওকাজাকি ফ্র্যাগমেন্ট মিন্স কিছু জায়গা ফাঁকা থাকে। তখন ডিএনএ পলিমারেজ 1, দেখো দিস ডিএনএ পলিমারেজ 1 এসে এই ওকাজাকি ফ্র্যাগমেন্টটাকে সে ঠিক করে দেয়। ওকে, তাহলে দেখো আমাদের অল্টারনেটিভ স্ট্র্যান্ড মেক করা কিন্তু শেষ। আমি আরেকবার বলছি, ফার্স্ট অফ অল আরএনএ প্রাইমেজ এসে 3 প্রাইম 5 প্রাইমকে টেমপ্লেট বা ছাঁচ হিসাবে ধরে সে 5 প্রাইম 3 প্রাইম মেক করবে। তার কাছে 10টা থেকে 60টা নিউক্লিওটাইড আছে, সে আস্তে আস্তে একটা একটা করে বসাবে এবং সামনের দিকে যাবে। যেহেতু সে খুব কুইকলি যায় তার নাম হচ্ছে লিডিং স্ট্র্যান্ড অথবা লিডিং সূত্র। আর তার এগেইনস্টে এট দ্য সেম টাইম ডিএনএ পলিমারেজ 3 সে 5 প্রাইম 3 প্রাইমকে ফলো করে 3 প্রাইম 5 প্রাইম স্ট্র্যান্ডটাকে বা সূত্রটাকে মেক করতে থাকে। যেহেতু সে একটু পরে আসছে, সে স্লো থাকবে, তার নাম হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। এখন ডিএনএ পলিমারেজ 3 প্রাইম 5 প্রাইম স্ট্র্যান্ড মেক করার সময় খুব দ্রুত কাজ করতে গিয়ে কিছু ভুল করে, কিছু জায়গা তার ফাঁকা থেকে যায়, ব্ল্যাঙ্ক স্পেস, দ্যাট ইজ কল ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই ওকাজাকি ফ্র্যাগমেন্টটাকে ঠিক করার জন্য ডিএনএ পলিমারেজ 1 আসে। ডিএনএ পলিমারেজ 1 এসে ওকাজাকি ফ্র্যাগমেন্টটাকে ঠিক করে দেয়। দেখো আমরা ক্লাসের শেষের দিকে এসে পড়েছি, আমি খুব স্লোলি বলার ট্রাই করছি, কারণ এই যে রেপ্লিকেশনটা, এই কোয়েশ্চেনটা পরীক্ষার মধ্যে আসলে অনেক স্টুডেন্ট ভয় পায় আনসার করতে। সো এটা যদি তুমি স্লোলি না করো তাহলে তোমার ভিতরে অ্যাবজর্ব হবে না। আচ্ছা ওকে, আসো আমাদের অলমোস্ট ক্লাসটা শেষ। এটা হচ্ছে প্রুফ রিডিং। প্রুফ রিডিংটা হচ্ছে ডিএনএ কমপ্লিটলি মেক করার পরে, দেখো ম্যাক্সিমাম বই, নিউজ পেপার এগুলা কিন্তু ফাইনালি একজন এডিট করে, মানে দেখে কোথাও ভুল আছে কিনা বা এমন কোনো কিছু মেক হচ্ছে কিনা যেটা আমাদের জন্য হার্মফুল। তো যখনই প্রুফ রিডিংটা হয়, প্রুফ রিডিং এর সময় দেখা যায় এই যে নাইট্রোজেন বেসগুলো সেটেলমেন্টের সময় কখনো এটি এর জায়গায় অনেক সময় এসি চলে আসতে পারে, বা জিসি এর জায়গায় জিটি চলে আসতে পারে, যেটা কমপ্লিটলি রং।
ওকে, মাঝে মাঝে প্রতি 1000টা জিনের মধ্যে একটা জিনে এমনটা হতে পারে, এটাকে বলা হয় ডিএনএ মিসম্যাচিং। সো আমরা জানি প্রত্যেকটারই সমাধান আমাদের কাছে আছে। আমরা দেখব ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2 ওরা দুজন মিলে একটা রিপেয়ার কমপ্লেক্স বানায়। রিপেয়ার কমপ্লেক্স বানায় তারা যদি কোথাও এরকম ভুল হয় তারা ওই ভুলগুলোকে ঠিক করে দেয়, এটাকেই বলা হয় প্রুফ রিডিং। কথা ক্লিয়ার? বেসিক্যালি তুমি যদি এতটুকু লিখো এবং আমার দেওয়া ফিগারটা যদি তুমি কমপ্লিটলি আঁকো, তোমার রেপ্লিকেশন নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। এখানে কিছু এমসিকিউ আসে, যেমন এই যে ডিএনএ মিসম্যাচিং এর কারণে আমাদের বডিতে কোনো ধরনের প্রবলেম হতে পারে কিনা। হ্যাঁ, ডিএনএ মিসম্যাচিং এর কারণে মিউটেশন হয়, বা ডিএনএ মিসম্যাচিং এর কারণে অনেক ধরনের ক্যান্সার হতে পারে। তোমাদের বইতে স্কিন ক্যান্সার, কোলন ক্যান্সার, জেরোডার্মা পিগমেন্টোজাম নামে একটা স্কিন ক্যান্সারের কথা বলা আছে। সো এগুলা সবগুলো ডিএনএ মিসম্যাচিং এর জন্য হয়। আচ্ছা আসো আমি 1 মিনিটে ডিএনএ রেপ্লিকেশনটা পড়িয়ে দেই। দেখো ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ মেক করাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। এখানের মধ্যে 3টা অনুকল্প বা পাথওয়ে আছে। একটা হচ্ছে কনজারভেটিভ বা সংরক্ষণশীল, সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল, আর একটা হচ্ছে বিচ্ছুরণশীল বা ডিসপার্সিভ। সংরক্ষণশীলটাকে আমরা ওভাবে প্রায়োরিটাইজ দেই না, কারণ ওটাতে নিট ডিএনএ পাই হচ্ছে একটা, কিন্তু অর্ধ সংরক্ষণশীলে হচ্ছে আমরা 2টা ডিএনএ পাই। দ্যাটস ওয়াই সায়েন্টিস্টরা অর্ধ সংরক্ষণশীলটাকে প্রায়োরিটাইজ করে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে রেপ্লিকেশনের জন্য তোমার কিছু কাঁচামাল লাগবে। তোমরা প্রথম দিকে ভিডিওটা দেখলে তুমি দেখবা কোনটা সংরক্ষণশীল, কোনটা অর্ধ সংরক্ষণশীল, কোনটা বিচ্ছুরণশীল। সো আমরা সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীলটা আমরা নেব। নেক্সটে হচ্ছে কিছু কাঁচামাল লাগবে। কাঁচামাল হচ্ছে ছাঁচ লাগবে, কিছু শক্তি লাগবে, কিছু এনজাইম লাগবে। এনজাইম হচ্ছে হেলিকেজ, এসএসবিপি, গাইরেজ, টপোআইসোমারেজ, ডিএনএ পলিমারেজেস এন্ড হচ্ছে আরএনএ প্রাইমেস। দেন হচ্ছে আমরা 3টা পাথওয়ে আছে, 3টা পয়েন্ট আছে। স্ট্র্যান্ড পৃথকীকরণ, সম্পর্ক স্ট্র্যান্ড তৈরি এবং হচ্ছে প্রুফ রিডিং। স্ট্র্যান্ড পৃথকীকরণে আমরা যে কাজটা করব, আমরা জাস্ট একটা কমপ্লিট ডিএনএ কে এরকম প্যাচগুলো এবং স্পাইরাল বা টুইস্টটাকে ভেঙে 2 ভাগে ভাগ করে ফেলবো। টুইস্টটাকে ভাঙতে যে সাহায্য করে, হাইড্রোজেন বন্ডটাকে ভাঙতে যে সাহায্য করে, সেটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। এবং যে পয়েন্টে বিশাল একটা ডিএনএ যে কোনো একটা পয়েন্টে স্টার্ট করবে দ্যাট ইজ অরি। অরি মিনস ওরিয়েন্টেশন, স্টার্টিং পয়েন্ট। সেখান থেকে ভেঙে ফেলার পরে এসএসবিপি হচ্ছে টুইস্টটাকে রিটুইস্ট হতে দিবে না। আদি কোষে বা প্রোক্যারিওটিক সেলে এই কাজটা করবে হচ্ছে গাইরেজ এনজাইম। টপোআইসোমারেজ এনজাইমটা হচ্ছে হাইড্রোজেন বন্ডটাকে রিজয়েন হতে দিবে না। ওকে, দেন ফাইনালি আমরা এখানে একটা রেপ্লিকেশন ফর্ক পেলাম, কাটার মতো কিছু জিনিস, এবং যেটা ওয়াই শেপ। দেন হচ্ছে সম্পূরক স্ট্র্যান্ড বা অল্টারনেটিভ স্ট্র্যান্ড মেক করতে হবে। এটার জন্য হচ্ছে আমরা আরএনএ প্রাইমেজের হেল্প নিব। আরএনএ প্রাইমেজ হচ্ছে এটা হচ্ছে 10 to 60 নিউক্লিওটাইড কন্টেইন করে একটা এনজাইম, যেটা 3 প্রাইম 5 প্রাইমটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করে 5 প্রাইম 3 প্রাইম একটা স্ট্র্যান্ড মেক করে, যেটা হচ্ছে একটা নতুন ডিএনএ কে রিপ্রেজেন্ট করে। এট দ্য সেম টাইম ডিএনএ পলিমারেজ 3 এসে সে 3 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম স্ট্র্যান্ডকে ফলো করে বা ছাঁচ হিসাবে বা টেমপ্লেট হিসেবে ইউজ করে সেও 3 প্রাইম 5 প্রাইমটাকে মেক করে। যেহেতু এটা আগে মেক হয় এটার নাম হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, যেহেতু এটা পরে মেক হয় এটার নাম হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। সো দেখো এই যে সে ল্যাগিং স্ট্র্যান্ডটা খুব স্লোলি কাজ করতে গিয়ে সে যখন স্পিড বাড়ায় দেয় তখন সে কিছু ভুল করে ফেলে। ভুলে কি হয়, অনেক সময় কিছু পয়েন্ট মিসিং থাকে। মিসিং পার্টসগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তখন ডিএনএ পলিমারেজ 1 এ সে ওকাজাকি ফ্র্যাগমেন্ট বা সে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে দেয়। নাও কাম টু দ্য লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ প্রুফ রিডিং। কখনো কখনো এ স্থলে টি বা টি স্থলে সি, সি স্থলে জি উল্টা পাল্টা হতে পারে। কখনো যেরকম এই প্রবলেম হয় এগুলোকে বলা হয় মিসম্যাচিং। প্রায় 1000টা জিনের মধ্যে একটা জিনে এমনটা হতে পারে। তখন এই যে ডিএনএ পলিমারেজ 1 এন্ড ডিএনএ পলিমারেজ 2 মিলে একটা রিপেয়ার কমপ্লেক্স মেক করে। ফাইনালি সেটা ওরা এই প্রত্যেকটা ডিএনএ যেখানে যেখানে ভুল হয়েছে সেটা ঠিক করে একটা ফাইনাল ডিএনএ মেক করে দেওয়া হয়। দ্যাটস অল ইউর রেপ্লিকেশন। তোমরা দেখবে এই রেপ্লিকেশনটা ইনভেন্ট হয়েছে 1957 এবং 1958 এ সেমি কনজারভেটিভ পাথওয়েটাকে ভ্যালিডিটি দেয়া হয়। তখন 1957 এ একজন সায়েন্টিস্ট ছিল, ওনার নাম হচ্ছে সেন্ট। উনি ফর দ্য ফার্স্ট টাইম এই সেমি কনজারভেটিভ পাথওয়ে বা অর্ধ সংরক্ষণশীল শব্দটা ইউজ করেন। 1958 বিজ্ঞানী মেসেলসন এবং এস্টাহল উনি ইকোলাই ব্যাকটেরিয়াতে ফর দ্য ফার্স্ট টাইম রেপ্লিকেশন প্রসেসটা দেখেন।
1960-তে সুয়েকা নামক একজন সায়েন্টিস্ট, উনি একটা মানুষ, ওনার নাম হচ্ছে হেনরিতা লেক্স, উনি একজন ফিমেল, ওনার জরায়ুতে রেপ্লিকেশন প্রসেসটা দেখেন। তোমাদের বইতে দেওয়া আছে মানব হেলা কোষ। এই যে হেনরিতা লেক্সের হে এবং লা, হেনরিতার হে, লেক্সের লা, ওখান থেকে আসছে মানব হেলা কোষ। এটা একটু ভালোভাবে পড়বে, বইতে আছে। ফাইনালি 1961 সায়েন্টিস্ট সাইমন, উনি হচ্ছে ক্ল্যামাইডোমোনাস নামক একটা অ্যালজি বা শৈবালে রেপ্লিকেশন প্রসেসটা আবিষ্কার করেন। তোমরা ক্লাসটা ভালোভাবে করবে, হোপফুলি রেপ্লিকেশন রিলেটেড আর কোনো ধরনের সমস্যা থাকবে না। থ্যাংক ইউ।